আচ্ছা, আজকে আমাদের লারাভেলে একটু ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা জাস্ট জানবো লারাভেল কী জিনিস এবং এটা আমাদের কিভাবে হেল্প করতে পারে আমাদের পিএইচপি প্রোগ্রামারদের। সো লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। আর ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুঝি যে কিছু লাইব্রেরি ফাংশন যার মধ্যে অলরেডি এস্টাবলিশ আছে কমন কিছু টাস্ক যেগুলো করে দেওয়া আছে একটু অর্গানাইজ ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে, বিভিন্ন ডিজাইন প্যাটার্ন ফলো করে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। এগুলো মেইনলি করা হয় হচ্ছে আপনার প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য। দ্যাট মিনস আপনি একজন পিএইচপি, যদি এটা আমরা আলোচনা করছি হচ্ছে লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, পিএইচপি যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তার একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি? লারাভেল। মানে এটা ওয়ার্ল্ডের মানে বাংলাদেশে তো এক নম্বরে আছে পপুলারিটির দিক থেকে লারাভেল বর্তমানে। আর লারাভেলে আগে হয়তো কোড ইগনিটারটা বাংলাদেশে বেশি ব্যবহার করা হতো, এখন মানে আস্তে আস্তে মানে লারাভেল তার অবস্থান প্রথমে নিয়ে গেছে বাংলাদেশে। আর ওয়ার্ল্ডে বোধহয় সেকেন্ড, খুব সম্ভবত এখন ওয়ার্ল্ডে লারাভেল আছে সেকেন্ড পজিশনে পিএইচপির ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে কম্পেয়ার করলে। ঠিক আছে, সো তো ওটা হয়তো আরও কয়েকদিন যাওয়ার পর সেটা হয়তো লারাভেল হয়তো প্রথম অবস্থানে চলে যেতে পারে আর কি। তো লারাভেলে বেশিরভাগ, লারাভেল হচ্ছে এমন একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক যেখানে মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে, মানে এটা একটা পরিপূর্ণ। মানে আপনার এমন মনে হবে না, লারাভেল ডেভেলপার হিসেবে আপনার এমন মনে হবে না এই জিনিসটা তো ডট নেটে ভালো করা যেত, এখানে হচ্ছে না, এই টাইপের ফিলিং হবে না। কারণ লারাভেল যিনি তৈরি করেছেন টেইলর অটওয়েল 2011-এ তৈরি করেছেন এই ফ্রেমওয়ার্কটা। তো ওনার শুরু থেকেই টার্গেট ছিল যে যেখানে যা ভালো কিছু পাবেন সব কিছু এটার মধ্যে এমবেড করতে হবে। একটু গ্রিডি টাইপের একটা অ্যাপ্রোচ, যে ডট নেটে একটা কিছু ভালো পাওয়া গেছে, ওই ডট নেটের ওই ফিচারটা আমার লারাভেলে থাকা লাগবে, এই টাইপের। এটা এই ফ্রেমওয়ার্কটাকে গুরুত্বপূর্ণ বা রিচ করছে ডে বাই ডে এই কারণে। হ্যাঁ, তার ইয়েটা একটু যে সবগুলো ফ্রেমওয়ার্কের যা যা গুণাগুণ আছে সেগুলো সব কিছুই আমাদের লারাভেলের মধ্যে বর্তমানে আছে, বা সামনে এমন কিছু ইউনিক ফিচার আসছে বা আছে যেগুলো আবার অন্য ফ্রেমওয়ার্কে নাই, এমনও কিছু আছে। সব মিলিয়ে আমরা লার্জ এবং মিডিয়াম সাইজের প্রজেক্টগুলো, মানে আমরা টিম ওয়ার্ক যেখানে করা হবে বড় সাইজের প্রজেক্ট, সেগুলোকে ম্যানেজ করার জন্য লারাভেলটা বেশি ইউজ হয়। আর ছোটোখাটো প্রজেক্ট 1-2 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে হবে, ওগুলোর জন্য লাইট ওয়েট কোঅর্ডিনেটর এনাফ। ঠিক আছে, কখন কোনটা ব্যবহার করবেন? একটা বড় প্রজেক্ট, একটা বড় মানে প্রজেক্ট, বড় টিমের সাথে কাজ করার জন্য লারাভেল ইজ দ্য বেস্ট এবং ফার্স্ট চয়েস পিএইচপি। আর মনে করেন একা করছেন একটা ছোট প্রজেক্ট, 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে আপনি লাইট ওয়েট কোঅর্ডিনেটর, ওইটাও পিএইচপির আরেকটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, একটা যদি আপনি শিখছেন হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড এবং মানে আমার মতে জনপ্রিয়, যেটা টপ একটা ফ্রেমওয়ার্ক আপনি শিখছেন, তো ওটা শিখলে আপনি যেগুলো ওর থেকে একটু লাইট ওয়েট সহজ, সেগুলো তো অবশ্যই বুঝবেন। কারণ ফ্রেমওয়ার্কগুলো কিছু কমন ডিজাইন প্যাটার্ন ফলো করে। তো আমরা যে লারাভেল নিয়ে কথা বলছি সেটা মূলত এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, এই ডিজাইন প্যাটার্নেই কাজ করে। যে আমরা অ্যাটমিক প্রজেক্টে কিন্তু নিজেরা একটা মডেল ভিউ কন্ট্রোলার তৈরি করার ট্রাই করেছি, মানে ওই টেস্টটা, ওই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করেছি। ভিউ ফাইলগুলো থাকছে একখানে, ক্লাস ফাইলগুলো থাকছে একখানে, ক্লাস ফাইলগুলো কন্ট্রোলারের সাথে চিন্তা করতে পারেন। তারপর মডেল নামক একটা ফোল্ডারের মধ্যে আমরা ডাটাবেসকে রেখে বুঝিয়েছি যে সে হচ্ছে ডাটাবেসের সাথে নেগোসিয়েটর। তো এই জিনিসগুলো, এই মডেল ভিউ কন্ট্রোলার যে ডিজাইন প্যাটার্নটা এমভিসি, সেটা উপর ভিত্তি করেই লারাভেলকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো কিছু কথাবার্তা বললাম লারাভেল সম্পর্কে, কে তৈরি করলেন। বেশি দিন হয় নাই তৈরি হয়েছে, 2011, খুব একটা বেশি সময় না। আপনি চাইলে লারাভেলের একজন গুরু হয়ে যেতে পারেন, কারণ এটা তৈরি হয়েছে বেশি দিন না, তাই না? 2020-তে গিয়ে আপনি বলতে পারবেন যে আমি ওয়ার্ল্ডের লারাভেলের একজন সেরা ব্যক্তি। ঠিক আছে, আপনার একটা ফেসবুক গ্রুপে একটা পোস্টের জন্য ওয়েট করবে হাজার হাজার মানুষ। সো খুব বেশি লেট হয়ে যায় নাই। সো এই ফ্রেমওয়ার্কটা যেহেতু জনপ্রিয়, এটার ভবিষ্যৎ আছে, এবং জব ফিল্ডে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন লারাভেল চাচ্ছে। ঠিক আছে, সো ওই দিক থেকে চিন্তা করলেও যারা ক্যারিয়ারের জন্য লারাভেল বা একটা ফ্রেমওয়ার্ক শেখার কথা ভাবছেন,
আর পিএইচপিতে যেহেতু এই 3 মাস সময় আপনারা দিলেন, আমাদের সাথে দিচ্ছেন, সো পিএইচপির উপরেই থাকেন। পিএইচপির তো সব দিক থেকে মানে সার্ভারের কস্টও অনেক কম, ওপেন সোর্স অনেক কিছু, তারপর ডটনেট বা ইয়েতে দেখা যাচ্ছে যে আপনাকে অনেক কিছু পে করতে হবে হাইলি। অফিসগুলো তেমন একটা, আপনি বিডি জবস বা জব মার্কেটগুলো একটু অ্যানালাইজ করলে বুঝতে পারবেন যে লারাভেলের উপর কেমন চাচ্ছে আর অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো কেমন চাচ্ছে। মানে অন্যান্য অন্যান্য বলতে আমি বুঝাচ্ছি পিএইচপির না, পিএইচপির বাইরের ফ্রেমওয়ার্কগুলো কী কী চাচ্ছে। তো সব মিলিয়ে লারাভেল সম্পর্কে একটু কথাবার্তা বললাম, আর বাকিটা আমরা একটু laravel.com থেকে জেনে নেই। মানে ফ্রেমওয়ার্কে আমরা কোড করলে অবশ্যই কোডগুলো গোছালো হবে। তো লারাভেল এই ব্যাপারে আরও বেশি অ্যাক্টিভ। তারা বলছে তাদের পেজে আসলেই শুরুতেই বলছে লাভ বিউটিফুল কোড। আপনি কি খুব সুন্দর গোছালো কোড, মানে সাজানো গোছানো কোড পছন্দ করেন? তো লারাভেল সেই কাজটাই করে, ঠিক আছে? তো দ্য পিএইচপি ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিসানস। আর তাহলে আমরা লারাভেলের ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন, ডকুমেন্টেশন কিভাবে ইনস্টল করতে হবে। আজকের ক্লাসে আমাদের খুব একটা বেশি রেসপন্সিবিলিটি না, আমাদের দায়িত্ব আজকে জাস্ট লারাভেল সম্পর্কে একটু জানলাম, জেনে হ্যালো ওয়ার্ল্ড টাইপের একটা প্রোগ্রাম করব লারাভেলে। সো লারাভেলের একটা নতুন প্রজেক্ট করতে গেলে একটু ব্যতিক্রম আছে। যেমন আমরা যখন পিএইচপি স্টর্ম দিয়ে এর আগে হ্যালো ওয়ার্ল্ড টাইপের করেছিলাম, এই ক্লাসের সব ভালো বড় বড় প্রোগ্রামারই কিন্তু শুরু করে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, ঠিক আছে? সো লারাভেলও আমরা শুরু করব হ্যালো লারাভেল ওয়ার্ল্ড দিয়ে। সো আমাদের একটু মানে স্টার্টিংটা একটু ভিন্ন হবে আগের বারের থেকে। আগে আমরা কি করতাম, যে কোনো একটা নতুন প্রজেক্ট করার সময় কি করতাম, শুরুতেই পিএইচপি স্টর্ম ওপেন করতাম, তারপর ক্রিয়েট প্রজেক্ট করতাম, রাইট? এখন বিষয়টা একটু ভিন্ন, যে কারণ এটা যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, এখানে গদ বাঁধা কিছু স্ট্রাকচার আছে, ওর মধ্যেই আপনাকে কোড করতে হবে। আপনি নিজে ফোল্ডার ক্রিয়েট করে করবেন, তবে তাদের বলে দেওয়া ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? আপনিও ফোল্ডার ক্রিয়েট করবেন, আপনি ওটাকে কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু তাদের ওই ফ্রেমওয়ার্কের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। সেই ফ্রেমওয়ার্কটাকে আগে আপনার কি করতে হবে, ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর ওই প্রজেক্টটাকে আপনি ওপেন করবেন পিএইচপি স্টর্ম দিয়ে ফর ডেভেলপমেন্ট। তার মানে কি বললাম, বেসিক একটা ফ্রেমওয়ার্কটাকে আপনার কি করতে হবে, ডাউনলোড করতে হবে একটা প্রজেক্ট নেমের এগেনস্টে। ডাউনলোড করার পর ওই ফ্রেমওয়ার্কটাকে মানে ওই প্যাকেজটাকে, ওই প্রজেক্টটাকে আপনি ওপেন করবেন কি দিয়ে, পিএইচপি স্টর্ম দিয়ে। তখন দেখবেন যে অলরেডি আপনার ফোল্ডার ক্রিয়েট করা, এর আগে তো রাইট বাটন ক্লিক করে করে ভিউ ফোল্ডার করছেন, এসআরসি ফোল্ডার করছেন, এটা তো একটা ফ্রেমওয়ার্ক, অলরেডি এস্টাবলিশড একটা ফ্রেমওয়ার্ক, এখানে সব ওই সব রিলেটেড ফোল্ডারগুলো তৈরি করাই আছে, শুধু আপনাকে জানতে হবে কোনটার কি কাজ। সো আমরা ইনস্টলেশন নিয়ে আলাপ করি। ইনস্টলেশনটা হচ্ছে খুব সহজ, আমরা কম্পোজারের সাথে পরিচিত, যেহেতু আমরা অ্যাটমিক প্রজেক্ট করাতে দেখেন কত সুবিধা হয়েছে। আচ্ছা, তার আগে একটু রিকোয়ারমেন্ট সম্পর্কে জেনে নেই। আপনার বাসায় মনে করেন পিএইচপির যেই জ্যাম যেটা ইনস্টল করেছেন, সেখানে পিএইচপি আছে 5.6.3, তাহলে কি এটা হবে? 7 অর গ্রেটার লাগবে, তাই না? সো তখন হাজার ইয়ে করলো, মানে যে স্যার ক্লাসে দেখালো হইলো, আমার বাসায় কেন হচ্ছে না? বুঝতে হবে যে রিকোয়ারমেন্ট হচ্ছে পিএইচপি ভার্সন হতে হবে। তো পিএইচপির ভার্সন আপনার পিসিতে কত সেটা জানার জন্য কমান্ড প্রম্পটে গিয়ে চেক করে আসতে পারেন। সিএমডি স্যার, মানে যে কোনোভাবে আপনি কমান্ড প্রম্পটে যেতে পারেন। কমান্ড প্রম্পটে গিয়ে আপনি লিখলেন যে PHP-V, তখন আপনাকে বলছে কি আপনার পিএইচপির ভার্সন কত আছে, 7.1.1, তাই না? তার মানে আপনার ওটা তো রিকোয়ারমেন্ট ফুলফিল করে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারে নিশ্চিত। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লারাভেল কম্পোজারের মাধ্যমে লারাভেল ইনস্টলার দিয়ে, আরেকটা হচ্ছে সরাসরি কম্পোজারের মাধ্যমে সরাসরি প্রজেক্ট তৈরি করার কমান্ড। এটা সবচেয়ে বেশি মানে পোর্টেবল। এটাকে আমার কাছে ভালো লাগে এটা,
যে আমার ওই ইনস্টলারের উপর আবার ডিপেন্ড করতে হবে না। এটা করতে হলে কি করতে হবে, আগে আপনাকে ইনস্টলারটা ইনস্টল করতে হবে, তারপর গিয়ে আপনি শর্টকাটে যে লারাভেল নিউ প্রজেক্ট দিলে হবে। আর এই লাইনটা যদি আপনি কষ্ট করে একবার ভালো করে মনে রাখেন, দেখবেন একদম ইজি। সরাসরি কম্পোজারের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিতে পারি। এখন আমরা প্রথমে চিন্তা করব কোথায় আমরা প্রজেক্টটা সেট আপ করবো। যেহেতু এটা একটা পিএইচপি প্রজেক্ট, এর একটা ওয়েব অ্যাপ্লিকেশনের প্রজেক্ট, এর একটা কি লাগবে চলতে গেলে, ওয়েব সার্ভার লাগবে। এর একটা কি লাগবে, ওয়েব সার্ভার লাগবে। এখন লারাভেলের নিজস্ব একটা ওয়েব সার্ভার আছে, ঠিক আছে, আর্টিসান সার্ভ, তার নিজস্ব একটা ওয়েব সার্ভার আছে। ওটা তো আপনারা চালানো শিখবেনই। আর আমাদের সুপরিচিত একটা ওয়েব সার্ভার আমরা কোথায় রেখেছি বলেন, অ্যাপাচি। সেটা আছে কার আন্ডারে, জ্যাম্পের, মানে জ্যাম্পের এইচটিডক্স হচ্ছে তার রুট। তো আমরা চাইলে আমাদের পরিচিতটা দিয়ে আগে ঘুরে আসি, পরে আমরা যে পিএইচপি স্ট্রম কি বলে লারাভেলের যে নিজস্ব সার্ভার আছে সেটার সাথেও পরিচিত হব। তার মানে আমি যদি লারাভেলের সার্ভার ইউজ করব ডিসাইড করি, তাহলে কিন্তু আমি প্রজেক্টটা এখানে ডেস্কটপের মধ্যেও ক্রিয়েট করতে পারবো। আমার জ্যাম্পের উপর ডিপেন্ডেন্সি শুধু মাইএসকিউএল এর জন্য লাগবে, এছাড়া লাগবে না। কথাটা বুঝছেন? আর শুরুতে আমি ওই দিকে না গিয়ে আমি শুরুতে আমরা যেটার সাথে অভ্যস্ত, জ্যাম্প এইচটিডক্স, হ্যাঁ, এটার সাথে তো আমরা অভ্যস্ত, তাই না? সো ওখানে গিয়েই আমরা প্রজেক্ট তৈরি করছি। জ্যাম্প সবাই আপনারা করেন, এইচটিডক্সের মধ্যে খালি জায়গার মধ্যে আমরা শিফট চেপে রাইট বাটন ক্লিক করব কমান্ড উইন্ডো আনার জন্য। এইচটিডক্স ফোল্ডারে শিফট চেপে রাইট বাটন ক্লিক করেন ওপেন কমান্ড উইন্ডো আনার জন্য। এসেছে সবার? সি জ্যাম্প এইচটিডক্স এই কমান্ড প্রম্পটে এটা দেখতে পাচ্ছেন? রেসপন্স করবেন, মানে এসছে সবার? হ্যাঁ, সি জ্যাম্প এইচটিডক্স এই জায়গাটা তো পরিচিত। এখানে খালি জায়গার উপর রাইট বাটন ক্লিক করে শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করবেন, শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক, তারপর ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, ঠিক আছে, এটাতে ক্লিক করেন। এটা এসছে? আচ্ছা, আসলে আপনি এখন কমান্ডটা লিখছেন, কম্পোজার ব্যবহার করে লারাভেলের প্রজেক্ট তৈরি করছেন। দেখেন মনে রাখাটা কত ইজি। কি করছে, কি ব্যবহার করে? কম্পোজার ব্যবহার করে কি করছেন? ক্রিয়েট করছেন প্রজেক্ট, ক্রিয়েট হাইফেন প্রজেক্ট, কম্পোজার স্পেস ক্রিয়েট হাইফেন প্রজেক্ট, তারপর স্পেস ভেন্ডরকে আর প্যাকেজকে। ভেন্ডর হচ্ছে লারাভেল আর প্যাকেজ হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে প্যাকেজও হচ্ছে লারাভেল। কম্পোজার স্পেস ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট স্পেস ভেন্ডর লারাভেল ফরওয়ার্ড স্ল্যাশ প্যাকেজ হচ্ছে লারাভেল। তার composer space create hyphen project space laravel forward slash laravel লিখেছেন? তারপর হচ্ছে আপনি লিখবেন দুইটা হাইফেন দিয়ে প্রেফার হাইফেন ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট স্পেস দিয়ে আপনার প্রজেক্টের নাম। এই প্রেফার ডিস্টটা অপশনাল, এটা আপনি না করলেও পারেন, তবে এটা দিলে পরিপূর্ণ একটা লারাভেল প্রজেক্ট ইয়ে হবে। এরপরে হবে প্রজেক্টের নাম। আমরা প্রজেক্টের নাম দিলাম লারাক্রুড আন্ডারস্কোর B70। আমরা প্রজেক্টের নাম দিলাম লারাক্রুড B70, লারাক্রুড আন্ডারস্কোর B70। এটা তো ইয়েতে দেখানো একটু টাফ হচ্ছে। আচ্ছা, আপনারা এই কোথায় হ্যাঁ লেআউট 300
হ্যাঁ, ফন্টের সাইজ বাড়াতে হবে। চলবে? দেখা যায় আরো বাড়বে নাকি? আর বাড়ানোর তো ইয়ে নাই। আচ্ছা, আমাদের এটাতে দেখি, এটা তো অনেক বড়। এখন তো আবার ওইদিকে দেখা যাবে না। আচ্ছা, এখান থেকে দেখেন, কম্পোজার স্পেস ক্রিয়েট, এটা একটু তাড়াতাড়ি করেন, অথবা একটা কাজ করতে পারেন আপনারা, এখানে কিন্তু এই কোডটা আছে, খালি ব্লকটা কেটে আমাদের প্রজেক্ট নামটা দেন। প্রেফার্ড ডেস্কটা আগে, এটা আগে পিছিয়ে হইতে পারে, এটা সমস্যা না। প্রেফার ডিস্ট হাইফেন হাইফেন প্রেফার হাইফেন ডিস্ট, এটা লারাভেল ফরওয়ার্ড স্ল্যাশ লারাভেলের আগেও হতে পারে, পিছিয়েও হতে পারে, ওটা কোনো ঝামেলা না, এটা না দিলেও ঝামেলা না। কিন্তু পরিপূর্ণভাবে ডাউনলোড করার জন্য ফ্রেমওয়ার্কটা আমরা এটা করছি। আমাদের প্রজেক্ট নামটা কি এখানে? laracrude_b70। কম্পোজার ব্যবহার করে ক্রিয়েট প্রজেক্ট করছি। কোন ভেন্ডারের কোন ভেন্ডারের প্রজেক্ট? লারাভেল ভেন্ডারের লারাভেল প্যাকেজ। প্রেফার ডিস্ট্রিবিউশন, মানে ডিস্ট্রিবিউশনগুলোও সে নামাবে। তারপর প্রজেক্টের নাম হচ্ছে laracrude_b_70, সরি laracrude_b70। এন্টার দিলাম। এটা হতে কিন্তু সময় লাগবে, মানে 5-10 মিনিট। হ্যাঁ, ক্লাস ভিডিও হচ্ছে। হ্যাঁ, 5-10 মিনিট সময় লাগবে। পুরো প্রজেক্টটাকে নামতে হয়তো 15 মিনিট সময় লাগবে, কিন্তু পুরো প্রজেক্ট নামার জন্য আমরা ওয়েট করব না। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে যখন ফোল্ডারটা চলে আসবে, htdocs-এ B70 লারাক্রুড, এখানে দেখেন 2টা ব্যাচের আছে। আপনাদের B70টা এখনো আসছে? আসে নাই। তার মানে কিছুক্ষণ পরে দেখেন, আপনাদের সময় লাগবে, ওয়েট করতে হবে। এটা এটা কিন্তু ইন্টারনেট থেকে কম্পোজারের মাধ্যমে সে নামাচ্ছে। এখন 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 না, পরে পরে লাগবে। এখন আপাতত এটা ডাউনলোড করছেন, এটার সাথে লাগবে না। প্রজেক্টটা এখনো ওপেন করেন নাই পিএইচপি স্টর্মে। হ্যাঁ, জাস্ট আগে ফ্রেমওয়ার্কটা নামাচ্ছেন। বুঝতে পেরেছেন? ইয়েতে এক্সাম্পল আছে না? এক্সাম্পলে ব্লগের জায়গায় খালি লিখবেন laracrude b_70। হচ্ছে আপনাদের কারো পার্সেন্টেজ শুরু হয়েছে ডাউনলোড? কারো হয় নাই? হ্যাঁ, না, এটা কিছুক্ষণ পরে, আমারও এখনো শুরু হয় নাই, এই যে একটু সময় লাগবে। এটা এই যে শুরু হলো, ঠিক আছে। এখন এদ্দুর আসছে মানে কি, আমরা অলরেডি ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারবো। এদ্দুর আসা মানে কি, আমাদের ফোল্ডারটা চলে আসছে। এখন প্যাকেজগুলা, সে ভেন্ডর ফোল্ডারে অনেকগুলো প্যাকেজ নামাবে, ওইটার জন্য আমরা, ওইটা হতে থাকুক, এটা আমরা জাস্ট মিনিমাইজ করে রেখে দিব। এদ্দুর যখন আসবে মিনিমাইজ করে রেখে দিব। এখানে এসে দেখলাম laracrude_b70 বলে একটা কি আসছে, একটা ফোল্ডার চলে আসছে না htdocs-এর মধ্যে, laracrude_b70 ফোল্ডারটা এবং তার স্ট্রাকচারটা চলে আসছে না। আমরা কিন্তু এই অবস্থায় ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারবো। কথাটা বুঝছেন? আপনার ভেন্ডর নামানো, এটা মিনিমাইজ করে রেখে দেন, এই একটা একটা করে ভেন্ডর নামাবে, ঘন্টা লাগায় নামাক, ওটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমরা ডেভেলপমেন্ট এখন শুরু করে দিতে পারবো। কিভাবে? যেহেতু এখানে একটা প্রজেক্ট স্ট্রাকচারটা, ডিরেক্টরি এবং উইথ রিলেটেড ফাইল, টোটাল ফ্রেমওয়ার্কটা নেমে গেছে শুধুমাত্র ভেন্ডরের কয়েকটা প্যাকেজ ছাড়া। আমরা এটাকে কি করব এখন? পিএইচপি স্টর্ম দিয়ে আমরা যেভাবে অভ্যস্ত কোডকে কি করি, আমরা এডিট করি কোথায়? এডিটর হিসেবে, আইডি হিসেবে কি ব্যবহার করি? পিএইচপি স্টর্ম। ওটা দিয়ে আমরা জাস্ট প্রজেক্টটাকে ওপেন করবো, করে ফেলেন। পিএইচপি স্টর্ম দিয়ে ওপেন করে ফেলেন। আচ্ছা, তো আপনারা ওইটা হতে হতে দেখতে থাকেন, তাহলে দেখে পরে আপনাদেরটাতে যখন আসবে ওইটা অ্যাপ্লাই করে ফেলবেন। তারপর প্রজেক্টটাকে ওপেন করেন, করতে হবে আর কি, মানে করেন না, করতে হবে। সো আমাদের এখানে যে B70 laracrude_b70, এটা ওকে দিয়ে দিব দিস উইন্ডো। তাহলে ওটা আসুক, ওটা আপনারা সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। কিন্তু আগে আমারটা খেয়াল করেন। প্রজেক্টটা ওপেন হলো না, এই যে ডিরেক্টরি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কোনটার কি কাজ?
অ্যাপ, অ্যাপের মধ্যে আপনার সম্পূর্ণ বিজনেস এবং অ্যাপ্লিকেশন লজিকগুলা, বিজনেস লজিক, অ্যাপ্লিকেশন লজিক যাই বলেন, এগুলো সব থাকবে কার মধ্যে? অ্যাপের আন্ডারে। ঠিক আছে? আর আমাদের কন্ট্রোলারগুলো থাকবে, এই যে কন্ট্রোলার্স, এইচটিটিপি অ্যাপ, এইচটিটিপি কন্ট্রোলার্স, এর মধ্যে থাকবে সবগুলো কন্ট্রোলার, ক্লাস ফাইলগুলো সহজ কথায়। ঠিক আছে? ক্লাস ফাইলগুলো এখানের নাম হচ্ছে কন্ট্রোলার। আমরা কন্ট্রোলারকে আমরা এইভাবে এখানে ক্লাস ফাইলকে এর আগে কীভাবে বানিয়েছিলাম? রাইট বাটন ক্লিক করে নিউ দিয়ে এভাবে করে পিএইচপি ক্লাস এভাবে করছিলাম না, কিন্তু এখানে এভাবে করবো না। এখানে এটা করার জন্য পিএইচপি আর্টিসান কমান্ড ইউজ করবো আমরা। ঠিক আছে? সো জাস্ট পরিচিত করে দিচ্ছি ফোল্ডার কোনটা কি, কিন্তু এখানে তাই বলে আপনি রাইট বাটন ক্লিক করে ক্লাস লেখা শুরু করবেন ওইভাবে না, একটু ডিফারেন্ট ওয়েটা, একটু অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। যেমন আমরা করব, এখানে আমাদের ক্লাস ফাইলটা চলে আসবে, কিন্তু আমরা ওটাকে করব পিএইচপি আর্টিসান কমান্ডের মাধ্যমে। ওটা পরে, মানে আজকের ক্লাসে এই জিনিসটা আমাদের এখন আপাতত লাগছে না। জাস্ট অ্যাপ ফোল্ডারটার ভিতরে বিজনেস এবং অ্যাপ্লিকেশন লজিক ক্যারি করবে সে। বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপ সেই বুটস্ট্র্যাপ না। ঠিক আছে? এটা কি দেখেন তো, এটার ভিতর কি ফন্ট, সিএসএস, জেএস এগুলো আছে? এটা মনে করেন কম্পিউটারটা চালু হতে বুট হতে হয় না, বুট ফাইল ও বুট চিপ থাকে। হ্যাঁ, তো আমার লারাভেল ফ্রেমওয়ার্কটার নিজস্ব বুটস্ট্র্যাপ এটা। সে চালু হওয়ার জন্য কি কি করতে হবে না করতে হবে যাবতীয় বুটিং ইনফরমেশন এটার মধ্যে হয়তো আছে। সো এই জিনিসটা আমাদের আপাতত লাগছে না। কনফিগারেশন নাম শুনেই বোঝা যাচ্ছে বিভিন্ন কনফিগারেশন রিলেটেড ফাইলগুলো এখানে আছে। হ্যাঁ, তো আমাদের যখন আমরা শিওর হব যে এখানে ঢুকে আমরা এই ফাইলটাকে এই কারণে চেঞ্জ করছি, তখনই শুধু এখানে ঢুকবে, এছাড়া আমাদের এখানে ঢুকতে হবে না। ঠিক আছে? যখন আপনি শিওর হচ্ছেন যে আপনি এই ফাইলটা কেন চেঞ্জ করছেন, আপনার ওই নলেজটা হয়ে যাবে, তখন আপনি এটা লাগবে। এছাড়া আপনার আপাতত এটাও লাগছে না, এটাও লাগছে না। ডাটাবেস নাম শুনেই বোঝা যাচ্ছে তার কাজ কি? ডাটাবেস হ্যান্ডেল, হ্যাঁ ডাটাবেস নিয়ে কাজ করা। তো ডাটাবেসকে আমরা ওখানে সরাসরি আমরা কি করব, এর আগে কি করতাম, মাই অ্যাডমিনে যেতাম, মাই অ্যাডমিন থেকে আমরা টেবিল ক্রিয়েট করতাম, ডাটাবেস ক্রিয়েট করতাম। এখন ওই কাজটা আমরা করব না। এখন আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করব, মাইগ্রেশন ফাইলকে আমরা মাইগ্রেট করব, তখন অটোমেটিক ডাটাবেসে টেবিলগুলো তৈরি হয়ে যাবে। একখান থেকে আরেকখানে গেলেন, ওখানে জাস্ট মাইগ্রেট করে ফেললেন আর্টিসান কমান্ড মাইগ্রেট দিয়ে, তখন ওইখানে অটোমেটিক টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো ডাটাবেস রিলেটেড কাজ কারবারের জন্য আমাদের ডাটাবেস ফোল্ডারটা, আর পাবলিক হচ্ছে আমাদের প্রজেক্টের রুট। আমাদের প্রজেক্টের রুট কি? পাবলিক, এই ফোল্ডারটা। রিসোর্সেস ইউজার যা দেখতে পাবে, এবং দেখতে পাওয়ানোর জন্য আনুষঙ্গিক জিনিসপত্র থাকবে কোথায়? রিসোর্সেসে। একটু ঘুরে আসি এর ভিতরে যে ভিউজ দেখতে পাচ্ছেন না, এই সেই পরিচিত ভিউজ, আমরা যে ভিউজের সাথে পরিচিত সেই ভিউজ। তবে এই ভিউজের মধ্যে আমরা রাখবো হচ্ছে ব্লেড ফাইল। মূলত আমরা গেইনার হব কি রাখলে? এর মধ্যে ব্লেড ফাইল। আমাদের ভিউগুলো এর আগে ছিল something.php, এখন হবে something.blade.php। এটাতে সুবিধা কি? আমি পিএইচপি ফাইলের মধ্যে যেমন HTML কোড, জাভাস্ক্রিপ্ট কোড, পিএইচপি কোড তিনটাই করতে পারতাম, ওই সুবিধা তো পাবোই, যেহেতু লাস্টে দিয়ে .php আছে। সাথে আরেকটা জিনিস বাড়তি পাবো, সেটা হচ্ছে ব্লেড ট্যাম্পলেটিং করার সুযোগ পাবো। ওটা আরেকটা ভাষা, ওটা অবশ্যই আপনাকে ভালো কিছু দিবে, আপনার কোডকে সুন্দর করবে। যেমন হিজিবিজি কোডকে অনেক ক্লিন করবে, ঝামেলা কম লাগবে, কোড দেখতে বিউটিফুল হবে, বুঝতে সুবিধা হবে, কোড করতেও ইজি হবে। ওটাকে বলে ব্লেড ট্যাম্পলেটিং। ঠিক আছে? সো ওটার একটা নমুনা হয়তো খুব দ্রুত, অনেকে আবার বাস মিস হয়ে যাবে, এটার জন্য তাড়াতাড়ি করছি। আচ্ছা, সো এখন আমরা এই যে এত কষ্ট করে একটা প্রজেক্ট তৈরি করলাম, মানে এত কমান্ড দিয়ে, এটা একটু চালাই দেখতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো, একটু গাইড করেন। আগে জ্যাম্প স্টার্ট করা থাকতে হবে, মাইএসকিউএল করা আছে, ওকে ফাইন। এখন আমাদের বলছি প্রজেক্টের রুট কোনটা? ইন্ডেক্স পাবলিক না? পাবলিকের index.php কে আপনি এমনি চালান, পোর্ট নাম্বারটা কেটে দেন,
পয়েন্ট স্লোপ। এই যে দিস ইজ আওয়ার মানে ফার্স্ট লারাভেল প্রজেক্ট, যেটা আমরা এই ক্লাসরুমে এই ব্যাচে করলাম। ঠিক আছে, এটা আমাদের প্রজেক্ট, তার ডিরেক্টরি স্ট্রাকচার, তার ফ্রেমওয়ার্কটা, টোটাল ফ্রেমওয়ার্কটা চালু হয়েছে এবং সে এই প্রজেক্টটা সাকসেসফুলি কি করছে, আউটপুটে দেখাচ্ছে। এখন যে যা দেখাচ্ছে আপনাদেরকে বলা হলো, আমি মানে শেখানোর আগে একটা টাস্ক দিয়ে দিই, বলা হলো এই লারাভেলটাকে এডিট করে আপনারা লিখে দেন হ্যালো লারাভেল বা ওয়েলকাম লারাভেল B70, ওয়েলকাম টু লারাভেল B70, এই কথাটা এডিট করেন। কি বলেছি আপনাদেরকে, একটা টাস্ক দিয়ে দিলাম অল্প একটু শিখিয়ে, সেটা হচ্ছে এই লেখাটাকে এডিট করে কি করতে, ওয়েলকাম টু লারাভেল -B70, এটা দিয়ে এডিট করতে। করে ফেলেছেন কেউ? এরর দেখাচ্ছে? কোথায় করেছেন, কোন ফাইলে এডিট করেছেন সেটা বলেন। আপনাদের জ্যাম্প অন আছে? প্যাকেজটা সাকসেসফুলি লোড হয়েছিল? যাদের আপনাদের কি প্যাকেজটা ইনস্টল হয়েছিল সাকসেসফুলি? ওটা তো হচ্ছে, সেটা তো বলছি যে ওটা এর আগে করেছেন কিন্তু জিনিসটা হয়তো বুঝেন নাই। ওটা হচ্ছে লারাভেলের নিজস্ব সার্ভার দিয়ে যখন চালাবেন। এখন আমরা কি সার্ভার হিসেবে কাকে ব্যবহার করছি? অ্যাপাচিকে। এখন কি আমাদের সার্ভার আর দরকার আছে? এই মানে করেছেন আর এর আগে, বাট ওটা ছিল হচ্ছে আপনি লারাভেলের নিজস্ব সার্ভারকে ব্যবহার করেছেন ওয়েব সার্ভার হিসেবে 8000 পোর্টে, রাইট? আচ্ছা, তো এখন এসছে। আচ্ছা, মানে যা কতজনে এসছে এমনি বলেন? আসছে, ওয়েল, এটাকে এডিট করতে টাস্ক দিয়েছি, কেউ পেরেছেন? সংক্ষেপে বলি, এটাকে এইখানে ইন্ডেক্স ডট ফাইলে এখানে ওই টাইপের কোনো ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন? ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে যেই আউটপুট, যে ধরনের আউটপুট দেখছেন সেই ধরনের কোনো কোড কি দেখতে পাচ্ছেন? মনে করেন এইটার ভিউ সোর্স করেন, এই যে এত এত লেখা, এই লেখাগুলো, এই যে লারাভেল লারাভেল, এই কোডটা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন আপনি এখানে এই ইন্ডেক্স ডট পিএইচপিতে? উত্তর হচ্ছে লারাভেল বা ফ্রেমওয়ার্ক সাধারণত নতুন একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বলতেই সে মানে সোজা পথে যায় না। মানে এমন না যে এর আগে আমরা ছিলাম মুক্ত স্বাধীন, যেভাবে ইচ্ছা ফাইলকে ইয়ে করছি। এখানে কিন্তু একটা নিয়ম নীতি আছে যে আপনি এই বাসগুলো 3 নম্বর বাস যে কোনো রাস্তায় যেতে পারবে, আপনার প্রাইভেট গাড়ি কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবেন। বাট যেগুলো গাড়ির রুট আছে সেগুলোকে যে কোনো রাস্তা ফলো করতে পারবে না, নির্দিষ্ট রাউট বা রুট ধরে তাকে চলতে হবে। তেমনি আমাদের লারাভেলও ইউজার যা চাচ্ছে সেটা কোনো একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে সেই রাউটটা ফলো করে যেতে হবে। আপনি চাচ্ছেন, আপনাকে যে এখানে ফাইলটা দেখাচ্ছে দেখে মনে হচ্ছে এটা কি ফাইল, ইন্ডেক্স ডট পিএইচপি, বাস, ওকে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা ইন্ডেক্স ডট পিএইচপি, আসলে কিন্তু এটা ইন্ডেক্স ডট পিএইচপি না। ঠিক আছে, এটা আসলে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল না, এটা হচ্ছে, আমরা এটা কি জানার জন্য রাউটসে যেতে হবে। রাউটসের ওয়েব ডট পিএইচপিতে দেখেন বলা আছে রাউট ফাইল। রাউট ফাইলে কোথায় রাউটটা, বিআরটিএ, এই বাসগুলোর রাউটগুলো ঠিক করে দেয় কে? বিআরটিএ না? তেমনি আমাদের এই ফ্রেমওয়ার্কে কোন ফাইল কি চাইলে কি দিতে হবে এটা ঠিক করে দেয় হচ্ছে রাউটস। রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপি, রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপিতে বলা আছে কেউ যদি আপনার কাছে রুট চায় তখন তাকে কি দিতে, কোন ভিউ ফাইলটা দিতে? ওয়েলকাম, ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি। দেখেন রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে যান, দেখেন ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি একটা ফাইল আছে। যেহেতু সে ভিউ মেথড অলরেডি স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এটা ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি, পুরোটা লিখতে হবে না আপনার। ওয়েলকাম লিখলে সে বুঝে নিবে এটা কি ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি, কারণ সে ভিউ মেথড ওটা জানতে ওভাবেই অভ্যস্ত।
খালি মেইন নামটা লিখে দিলেই হবে। তার মানে আপনি কি বলছেন, রাউট হচ্ছে একটা কি, কেউ বলতে পারবেন এই অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ থেকে রাউট জিনিসটা কি? এইটা কি, আমি যেখানে আঙ্গুল রাখছি এটা কি একটা, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। গেট এটা কি, এটা একটা স্ট্যাটিক মেথড। আর এটা স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে যেহেতু সেটা হচ্ছে ওই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড। তারপর বলা হচ্ছে গেট মেথডের দুইটা প্যারামিটার। প্রথমটা হচ্ছে কি চাওয়া হচ্ছে, ইউজার কি গেট মেথডে রিকোয়েস্ট করছে, কি রিকোয়েস্ট করছে, কোথায়, ইউআরএলটা কি, রুট। হ্যাঁ, রুট। রুট হলে আপনি তাকে বিনিময়ে কি দিচ্ছেন, কলব্যাক ফাংশনের মধ্যে কি লিখেছেন ক্লোজারে, আপনি বলেছেন রিটার্ন করেছেন কি, একটা ব্লেড ফাইল। বিনিময়ে কি দিয়েছেন, কেউ রুট চাইলে তাকে বিনিময়ে কি দিয়েছেন, একটা রিটার্ন করেছেন একটা ভিউ ফাইল। রিটার্ন পড়া যাচ্ছে কথাটা? এখন দেখেন বলা হচ্ছে রুট হিসেবে কেউ যদি গেট মেথডে কি চায়, রুটে যেতে চায়, প্রজেক্ট রুটে, তাকে আমি কি দিব, রিটার্ন করব একটা ভিউ ফাইল। সেই ভিউ ফাইলটার নাম কি, ওয়েলকাম। আচ্ছা, আমি যদি এখানে রিটার্ন করতাম হ্যালো ওয়ার্ল্ড, ভিউ না করে ডাইরেক্ট একটা স্ট্রিং, তাইলে আমি রুট চাইলে আমাকে কি দেখাইতো, তাই না? বুঝতেছেন? এখানে রুট চাইলে তখন কি লারাবেল দেখাইতো নাকি হ্যালো ওয়ার্ল্ড দেখাইতো? তার মানে মানে আমি বলতেছি যে কেউ যদি রুটে অ্যাক্সেস করতে চায় তাকে বিনিময়ে কি দিবা, বিনিময়ে একটা স্ট্রিংও দিতে পারি, একটা ভিউ ফাইলও দিতে পারি। মজার না জিনিসটা? আপনি কন্ট্রোল করছেন। দেখেন এটাতে এখন আপনি বলছেন একটা ভিউ ফাইল, তাইলে এই যে ইউআরএলটা, এই ইউআরএল এর কোথাও আছে ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি, এই যে ইউআরএলটা ওখানে আছে কিছু? হ্যাঁ, এখানে ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি নামে কোনো আছে? হ্যাকার কোনো সময় বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোন ভিউ ফাইল থেকে আসতেছে? হ্যাঁ, কোনো ক্লু আছে তার কাছে? নাই। এটা আপনার সিকিউরিটিটা এনহ্যান্স করে অনেক। তারপর আমরা যখন এই ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম কেউ ঘেটে দেখার সময় পাইছেন, ইউএমএস একটা প্রজেক্ট যেটা লগ ইন সিস্টেম দেখাইছিলাম, ওখানে আমরা ইমেল করছি যে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছি, বিরাট বিরাট লিঙ্ক পাঠাইছি না? ওটা পাত দেখে তো বোঝা যাচ্ছে আমাদের কোথায় কি আছে না আছে, যে কেউ বুঝে ফেলবে, তাই না? কিন্তু এই পদ্ধতিতে আমাদের ওই সুযোগ নাই। আচ্ছা, এবার আরেকটু রাউটিং নিয়ে ঘাটাঘাটি করি। আচ্ছা, আমরা একটু ঘাটাঘাটি করি বলতে এখানে আমরা দিলাম যে একটু আরো কয়েকটা রাউট লিখি, আরো কয়েকটা রাউট লিখছি। আমরা বলছি কেউ যদি রুটের পর ওয়েলকাম লিখে তাকে ওয়েলকাম দাও। আবার আরেকটা রাউট লিখছি, রুটের পর কেউ যদি হ্যালো লিখে তাকে কোন ভিউ ফাইলে নাও, হ্যালো ভিউ ফাইলে নাও। আমরা কি বলছি, রুটের পর কেউ যদি হ্যালো লিখে কোন ভিউ ফাইলে নিতে, হ্যালো। সো আমি ওয়েলকাম ব্লেড ফাইল, যেমন একটা ব্লেড ফাইল আছে, কোথায় আছে ব্লেড ফাইলগুলো, কই থাকে, রিসোর্সের মধ্যে, ভিউজের ভিতর, তাই না? সো কপি করে আরেকটা পেস্ট করতেছি, সেম, খালি নামটা রিনেম করে দিচ্ছি ওয়েলকামের জায়গায় হ্যালো। এখন হ্যালো ব্লেড ফাইলের ভিতর আমরা লিখবো হ্যালো লারাভেল, হ্যালো লারাভেল বা হ্যালো B70 ওয়েলকাম টু লারাভেল, ওয়েলকাম টু লারাভেল। এটা লিখলাম আমরা কোথায়, হ্যালো ব্লেড ফাইলে। আর ওয়েলকাম ব্লেড ফাইলে আমরা লিখলাম, ওয়েলকাম ব্লেড ফাইলে আমরা লিখলাম ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লারাভেল B70, জাস্ট লিখলাম। তাহলে আমরা এখানে রাউটের মধ্যে কি বলে দিছি, রাউটে বলে দিছি রুট কেউ চাইলে তাকে কি দেখাবো, আচ্ছা আচ্ছা ওয়েলকাম দেখালাম না,
তাকে দেখাবো একটা ডাইরেক্ট লিস্টিং, দিস ইজ রুট, প্রজেক্ট রুট, এই কথাটা লেখা দেখাবো সে। আর কেউ যদি রুটের পর ওয়েলকাম পাথ লিখে তাকে দেখাবো ওয়েলকাম ব্লেড ফাইলটা, আর কেউ যদি রুটের পর হ্যালো লিখে তাকে দেখাবো হ্যালো ব্লেড ফাইলটা। এখন দেখি তো আমাদের কথা অনুযায়ী কাজ করে কিনা সে। যখন আমরা পাবলিক ফোল্ডারের রুটে যাব তখন আমাকে দেখাবে কি, দিস ইজ প্রজেক্ট রুট। তারপর প্রজেক্ট রুটের পর আমি যদি লিখি ওয়েলকাম, কি আমাকে দেখানো উচিত, তখন আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লারাভেল B70, তাই না? আর যদি আমি ওয়েলকাম না দিয়ে হ্যালো লিখি তখন আমাকে দেখাচ্ছে হ্যালো B70। মানে মানে আমি কি রাউটিংটা চেঞ্জ করতেছি, রাউটিংটা চেঞ্জ করছি, আর কি হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ করতেছে সে, তাই না? সো এখানে আপনার কোনো ক্লুই নেই। আর এমন না যে ব্লেড ফাইলটা এখানে হ্যালো লিখেছি দেখে ব্লেড ফাইল হইতে হবে হুবহু সেইম নামের। এটা অনেকের ভুল ধারণা হইতে পারে যে হ্যালো লিখছি তাই হ্যালো ব্লেড ফাইল চালু হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন আমি যদি ওয়েলকাম লিখে হ্যালোকে চালু করি আর হ্যালো লিখলে ওয়েলকাম ব্লেড ফাইলকে চালু করি, কোনো সমস্যা হবে? সুতরাং এইটা ভাবার কারণ নাই যে হ্যালো লিখছি দেখে হ্যালো ব্লেড ফাইলটা চালু হয়েছে। এই যে এখন কিন্তু হ্যালো লিখছি আর কোন ব্লেড ফাইলটা চালু হয়েছে, ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি। আর এখন ওয়েলকাম লিখলে হ্যালো ব্লেড, মানে বিষয়টা এরকম, ঠিক আছে? সো অনেকগুলো মেথড আছে, গেট গেট একটা মেথড, পোস্ট আরেকটা মেথড। মেথড এই মেথড সেই ফর্মের মেথড না, এই মেথড হচ্ছে কি ওই যে ফর্ম থেকে পাঠানোর একটা আপনি যে মেথড লিখেন ক্লাসের মধ্যে ওই মেথড। সো আবার রিসোর্স অনেক টাইপের আছে, তো আমরা ডে বাই ডে হয়তো জানবো। আর একসাথে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, অল্প মানে আজকে ইনস্টলেশনটা শিখলাম, হ্যালো ওয়ার্ল্ড একটু এডিট করা শিখলাম, ব্লেড ফাইল। আচ্ছা ব্লেড ফাইলের বাহাদুরিটা কোথায় বলতেছিলাম তখন, মনে করেন আমরা একটা রুটের জন্য আরেকটা ব্লেড ফাইল নেই, তাহলে রুটের ব্লেড ফাইলটা রুট ডট ব্লেড, আর ডট পিএইচপি তো লেখার দরকার নেই, অটোমেটিক আসবে, তাই না? ওটা অটোমেটিক আসবে রুট ডট ব্লেড। তাইলে ব্লেড ফাইলের সুবিধা কি বললাম, এখানে HTML ও করা যাবে, পিএইচপিও করা যাবে, জাভাস্ক্রিপ্টও করা যাবে, এবং এক্সট্রা একটা জিনিস করা যাবে, সেটা কি ব্লেড টেমপ্লেটিং। ব্লেড টেমপ্লেটিংটা কেমন দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিউটিফুল কোড যে বলছে সে আসলে বিউটিফুল কিনা। যে ফর্ম, মনে করেন এটা একটা ফর্ম, আমি ফর্মের কোডে ডিটেলে গেলাম না, অ্যাকশন ট্যাকশনে গেলাম না, আমি বলছি একটা ইনপুট টাইপের কথা চিন্তা করেন, ইনপুট টাইপ টেক্সট। এখন আপনি যদি ওটার মধ্যে ভ্যালু সেট করে দিতে চান, এডিট বক্সে আমরা কি করছিলাম, এডিটে আমরা কি করেছিলাম, ওই ইনপুটটার মধ্যে কোনো একটা ভ্যালু সেট করে দিয়েছিলাম না? সো আপনার মনে করেন এখানে একটা পিএইচপি ব্লক আছে, সে এখানে পিএইচপি কোডও করা যাবে না ব্লেড ফাইলে? ব্লেড ফাইলে কি পিএইচপি কোড করা যাবে? যাবে। সো একটা ভেরিয়েবল আছে মাই স্ট্রিং, একটা ভেরিয়েবল আছে মাই স্ট্রিং, যে হ্যালো ওয়ার্ল্ড, একটা স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড মাই স্ট্রিং এর মধ্যে। এখন আপনি যদি ভ্যালুর মধ্যে ওই হ্যালো মাই স্ট্রিং এর ভ্যালুটাকে প্রিন্ট করতে চান, আপনাকে এখানে কি লিখতে হবে বলেন তো, আগের নলেজ থেকে কেউ বলতে পারবেন? ঝটপট একটু লাউডলি বলেন, কি লিখতে হবে? পিএইচপি ব্লক আগে আনতে হবে না এখানে, তারপর এর মধ্যে কি করতে হবে, ইকো করতে হবে কি মাই স্ট্রিং, মাই স্ট্রিং। আচ্ছা এই কোডটা লিখলেন, হ্যাঁ এরকম যখন কোড আরো বেশি হবে তখন এই জিনিসটা অনেক হিজিবিজি হবে না? আচ্ছা এটা আমরা একটা লিখলাম, আরেকটা লিখলাম পরের লাইনে, আরেকটা পরের লাইনে লিখলাম, সেখানে একটু ব্লেড টেমপ্লেটিং ইউজ করে লিখলাম। দেখেন ব্লেড টেমপ্লেটিং ইউজ করে আমি জাস্ট দুটা সেকেন্ড ব্র্যাকেট কি বলে কার্লি ব্রেসিস দিলাম, তারপর আমি মাঝখানে শুধু লিখলাম ডলার মাই স্ট্রিং। ঠিক আছে, কোনটা সুন্দর দেখি তো, দুইটাতেই কাজ করে কিনা। আচ্ছা আমি রাউট লিখছি এটার জন্য, এই ভিউ ফাইলটার জন্য কোনো রাউট লিখছি,
লিখি নাই, রাউট লিখতে কোথায় চলে যেতে হবে, ওয়েব ডট পিএইচপিতে না, এখানে আমি রুটের জন্য তখন কি করব, হ্যাঁ এখানে ভিউর মধ্যে কি করব, একটা রাউট লিখবো, রাউটটার নাম কি, রুট না, রুট। তাহলে কেউ যদি রুটে যায় তখন দোনোটাতেই আমার সেম কাজটা হচ্ছে না, হ্যাঁ দোনোটাতেই কিন্তু আমার ভ্যালুর ঘরে কি বসছে, হ্যালো ওয়ার্ল্ড বসছে। এখন আপনি বেছে নেন, আপনি বেছে নেন কোনটা সুন্দর মানে ক্লিন কোড বা বিউটিফুল কোড। তার মানে ব্লেড টেমপ্লেটিং আপনার মানে কোডকে অনেক ইজি টু রিড করবে, আরো অনেক ওয়ে আছে তাই না। তো আপনার কোড, এই যে কোডে ওই পিএইচপি ইকো এসব হিজিবিজি দেখতে হবে না, কোড কোড দেখতে অনেক ক্লিন হবে। আপনি এই ব্লেডটা এই যে এইটার মধ্যে আপনি দিয়ে দিলেন, এই জিনিসটা কি হয়ে গেল, আউটপুটে ইকোর কাজটা করে ফেললো। এখানে জাভাস্ক্রিপ্ট আপনি এখানে এখানে যে কোনোখানে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ লিখে, ওগুলো তো সব যাবেই, আগের যা পারতেন সেগুলো তো করতে পারবেনই, সাথে ব্লেড টেমপ্লেটিং করতে পারবেন। এই কথা, ব্লেড ফাইলের সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এবার এবার বলছি যে এটা গেল হচ্ছে কি দিয়ে চালালাম, এটাকে চালিয়েছি কি দিয়ে। আচ্ছা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম প্রিটি ইউআরএল সেট করার, ওটা কি এক্সপেরিমেন্ট করছিলেন, হ্যাঁ দেখেছেন হয়। আচ্ছা মনে করেন এখানে আমাদের প্রজেক্টের নামটা, এটা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে হবে, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এখানে আমাদের প্রজেক্টের নামটা একটু বড় না, এই যে ইউআরএলটা একটু বড় না, লোকাল হোস্ট স্ল্যাশ ইয়ে একটু লেন্দি না। এখন আমরা যদি চাই এই প্রজেক্টটাকে এরকম .com করে ফেলতে, লারাক্রুড সে লারাক্রুড 70.com কেমন হয়, এন্টার দিব আর চলে আসবে আমাদের এই প্রজেক্টটা .com। এটাকে আমি কিনেছি, লারাক্রুড 70.com ওয়েলকাম পেজটা চলে আসলো। তার মানে এই .comটা কিন্তু আমরা এখানে কনফিগার করেছি লোকালি, আমি আগেই করে রাখছি, আগেই এই কাজটা করে রাখছি। কিভাবে কাজটা করা হয়েছে সেটা ওই ভিডিওতে বলা আছে, 3 মিনিটের একটা ভিডিও, লেন্দি না। কি করা হয়েছে, এই কাজটা কিভাবে করা হয়, আপনার দুইটা ফাইলে যাইতে হয়, এটাকে বলে প্রিটি ইউআরএল। একটা বড় লম্বা আগলি ইউআরএলকে আপনি কি করে ফেললেন, ছোট একদম টপ লেভেল ডোমেনের নাম। আপনি মজাও করতে পারেন, আপনার ফ্রেন্ডকে বলতে পারলেন যে ডোমেন কিনতে আসছে চাচ্ছে, তাকে বললেন আচ্ছা তোকে ডোমেন কিনে দিচ্ছি, এখানে সেট আপ করে তার থেকে টাকা নিয়ে তারপর চলে যাবেন, তারপর সে বাসায় গিয়ে দেখবে ওই ডোমেন আর কাজ করে না। মানে এরকম মজা করতে পারেন। কিভাবে করা হয়, এই কাজটা করতে হলে আপনাকে প্রথমে টোটাল দুইটা জায়গায় যেতে হবে, দুইটা ফাইলে যেতে হবে। প্রথম ফাইল হচ্ছে উইন্ডোজের সিস্টেম 32তে আপনার ড্রাইভার্স ইটিসি অ্যাসেট্রার মধ্যে হোস্ট বলে একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আপনাকে লিখতে হবে, এই যে আপনার সাপোজ আপনি লারাক্রুড 70.com চান, তাহলে আপনি লোকাল হোস্টের আইপিতে কি দিয়ে দিলেন, লারাক্রুড 70.com, ঠিক আছে। আমি ওই অন্যান্য ব্যাচেরটা, এটা তো আবার আমাদের তো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, আপনাদের এখান থেকে হবে না, অ্যাডমিন পাসওয়ার্ড চাবে, কারণ হোস্ট ফাইলটাকে চেঞ্জ করতে গেলেই তখন উইন্ডোজের অ্যাডমিন, কিন্তু আপনাদের বাসার পিসিতে হবে। আমি এটা ওই অ্যাডমিনে একবার ঢুকে একবার করে দিছি আর কি, তিনটা ব্যাচের জন্য। তো এই লাইনটা আপনার লিখতে হবে কোথায়, উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভার্স অ্যাসেট্রা ইটিসি আর হোস্ট, এটাকে এডিট করে আপনি বাসার পিসিতে অত পাসওয়ার্ড চাবে না, চাইলেও আপনি দিলেন। তো তখন আপনি লিখে দিবেন কি আইপি, আপনি জানেন লোকাল হোস্টের আইপি কত, লোকাল হোস্টের আইপি অ্যাকচুয়ালি 127.0.1, ওটা লিখে স্পেস দিয়ে আপনার যে ডোমেন নেমটা আপনি দেখতে চান সেটা লিখে দিলেন। প্রথম কাজ শেষ। এবার হচ্ছে সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার ওয়েব সার্ভারে গিয়ে কনফিগার করতে হবে। জ্যাম্পে গিয়ে জ্যাম্পের অ্যাপাচিতে চলে যান, অ্যাপাচিতে গিয়ে আপনার
কনফ ফোল্ডারের ভিতর এক্সট্রার মধ্যে httpd ভার্চুয়াল হোস্ট। এখানে দেখেন আমি 3টা ব্লক ইউজ করছি। এখানে এক্সাম্পল একটা দেওয়া থাকবে, বুঝছেন? আপনাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এটা কমেন্ট আউট করা থাকবে। হ্যাশ মানে এখানে কমেন্ট। তো ওটাকে আমি অ্যাকচুয়ালি লাগে হচ্ছে মূল 2 লাইন হচ্ছে এটা, ডকুমেন্ট রুট আর সার্ভার নেম। আমি কি বললাম যে ভার্চুয়াল হোস্ট একটা ট্যাগের মধ্যে HTML ট্যাগ যেমন আছে এরকম একটা ট্যাগ ভার্চুয়াল হোস্ট ট্যাগ, শুরু এটা শেষ এটা। এখানে কার জন্য ভার্চুয়াল হোস্ট লিখছি? laracrude68.com এর জন্য। আর এখানে লিখছি 69 এর জন্য। আর আপনাদেরটা কোনটা? laracrude70.com। ডকুমেন্ট রুট আমাদের কোনটা হবে? czamp htdocs laracrude70 পাবলিক, এটা না? তারপর সার্ভার নেম laracrude70.com। তো মানে দুইটা জিনিস দিতে হয়, ডকুমেন্টের রুটটা আর কি সার্ভার নেম। এই দুইটা লিখে ফাইলটাকে সেভ করে ফেলবেন। দোনোটা কাজ করেই কিন্তু ফাইলকে কি করতে হবে? সেভ করতে হবে। এর আগে হোস্টে গিয়েছিলেন, এখন গেলেন কোথায়? httpd-vhost.conf এই ফাইলে গিয়ে এই দুইটা মানে আপনি যেই .comটা চান বা যেই .comই না .net যা ইচ্ছা নাম দেন, সেই হিসেবেই আপনার ইউআরএল এ টাইপ করলে চলে আসবে। তারপর একটা কাজ করতে হবে যে জ্যাম্পটাকে রিস্টার্ট করতে হবে, জ্যাম্পের অ্যাপাচিটাকে বন্ধ করে চালু করতে হবে। তাহলে কি হবে? মনে করেন আমি সাপোজ laracrude68.com, দেখছেন 68.com এর ওয়েবসাইটে মানে প্রজেক্টে চলে গেছে। 69 দিলে 69 এরটা, আপনাদেরটা 70 দিলে 70-তে। যেহেতু আমরা 70-তে আমাদের এক্সপেরিমেন্টটা ওইভাবে করছি, ওই ব্লেড ফাইলে রুট ফাইলটা আমাদের এটা দিছি, এটা আসতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ আমরা বলছি যে কেউ যদি এই ডোমেইন নেমটা চায়, তাকে লোকাল সার্ভারের লোকাল হোস্টের মানে অমুক লোকেশনের প্রজেক্টটা চালায় দাও, এটা বলছি। জি বলেন, কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে এই সেটিংটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের ভিডিওতেও যোগ হইলো প্লাস ওইটাতেও আছে, ডাবল হইলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম একটু সামারাইজ করি। লারাভেল কে তৈরি করছেন বলেন? টেলর অটল। কত সালে? 2011 সালে। তারপর এটা কোন ডিজাইন প্যাটার্ন ফলো করে? MVC, মডেল ভিউ কন্ট্রোলার। তারপর এটা প্রজেক্টটা কি আমরা PHP স্টর্মে গিয়ে ওপেন করি? ওই ইনস্টলেশনটা কিভাবে হয়? আগে কি করতে হয়? কম্পোজারে গিয়ে আমরা একটা কমান্ড লিখতে হয় যে কম্পোজার স্পেস ক্রিয়েট হাইফেন প্রজেক্ট স্পেস, তারপর হচ্ছে ভেন্ডর আর প্যাকেজের নাম laravel/laravel স্পেস, তারপর হচ্ছে প্রেফার ডিস্ট দিতে পারেন --প্রেফার ডিস্ট স্পেস দিয়ে প্রজেক্টের নাম লারাক্রুড। এটাই সবচেয়ে ভালো, আপনার কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না। আপনাদেরকে বলে রাখি, শর্টকাটে কাজ করার জন্য আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে লারাগন। ওটা আপনারা এখন ওটা ইজিটা এখন শেখার দরকার নাই। এই কাজগুলো এই যে কমান্ড লিখেই করেন, বিষয়টা বুঝছেন? শর্টকাট অ্যাভয়েড করেন। জ্যাম্প একটা কন্ট্রোল প্যানেল আছে, লারাভেলের জন্য একটা কন্ট্রোল প্যানেল পাওয়া যায় থার্ড পার্টি, এগুলো থার্ড পার্টি। তো লারাগন বলে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে এই মাউস ক্লিক করে করে আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওটাতে আপনি অ্যামেচার থেকে যাবেন, তাই না? আপনি কমান্ড লাইনগুলো শিখলেই বরং আপনি অ্যাডভান্স ইউজার বা মিড লেভেল ইন্টারমিডিয়েট ইউজার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন, এগুলো ভিতরের কলকবজাগুলো জানলে। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে আজকে যে লারাভেল অ্যাকচুয়ালি কোড কিভাবে করতে হয়, কিভাবে প্রথমে মানে অ্যাপ্রোচগুলো একটু আলোচনা করলাম, কোথায় কোন ফোল্ডারের কি কাজ সেটা বললাম। আচ্ছা, এখানে আমার আরেকটা কথা বলা হয় নাই, ফোল্ডার পরিচিতি দিতে গিয়ে রিসোর্স ফোল্ডারের মধ্যে বলেছিলাম ভিউ ফাইলগুলো থাকবে, তাই না?
তারপর আর কোনটার সাথে পরিচয় করানো হয় না, রাউটসের সাথে পরিচয় করানো হয়েছে না, রাউটসের মধ্যে রাউটিংগুলো থাকবে। তারপর স্টোরেজ তার ইন্টারনাল ইস্যু, এটা আমাদের লাগবে না। টেস্ট হচ্ছে ইউনিট টেস্ট করার জন্য, বিভিন্ন একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি হয়ে যায় তার বিভিন্ন টেস্ট করার জন্য। আর ভেন্ডর আমাদের সুপরিচিত, অলরেডি আমরা জানি। আর ডট ইএনভি বলে একটা ফাইল আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাকে স্কিপ করা যাবে না। ডট ইএনভি ফাইলের মধ্যে আমাদের যখন আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব, ডাটাবেজের নামটা এখানে দিতে হবে। এই যে ডাটাবেজ নেমটা এই লাইনে দিতে হবে, ইউজার নেমটা রুট এখানে দিতে হবে, আর এমটি এখানে দিতে হবে, ঠিক আছে? আর আমরা যে ইমেল পাঠাই না, ইমেল পাঠাই না, ইমেল পাঠানোর ইনফরমেশনটা, এসএমটিপি ইনফরমেশনটা এখানে দিতে হবে। আচ্ছা, আপনাদের জন্য একটা ইয়ে খুলছিলাম, ওটা কোথায় আছে কে জানে? সময় কি? আচ্ছা, সবাই যেহেতু ধৈর্য ধরে আছেন, আরেকটা বাড়তি জিনিস দেখাই। সময় কি আছে মানে আপনাদের? হ্যাঁ, সেটা হচ্ছে, মনে করেন আমাদের এখানে আগে রুট ফোল্ডারটাতে যাই। রুট আমাদের আছে কোথায়? ওয়েলকামে, তাই না? নাকি ওয়েলকামে না হ্যালোতে আছে? যাই হোক, যে কোনো একটাতে থাকলেই হবে। ওয়েলকামেও আছে, হ্যালোতে আছে। এখন রুটকে আমরা চেঞ্জ করে ফেলছি, আমরা রুট তো রুট হিসেবে আছে, বাট আমাদের কোড করা আছে হচ্ছে ইয়েতে। মনে করেন এইখানে কোনো অথেন্টিকেশনের ব্যাপার স্যাপার আছে ওয়েলকাম ফাইলে? ওয়েলকামে কি কোনো অথেন্টিকেশনের ব্যাপার আছে? আচ্ছা, আমরা ইউজার ম্যানেজমেন্টে অথেন্টিকেশন করছিলাম, অনেক অনেক কোড লিখতে হয়েছে না? আচ্ছা, এইখানে দেখেন এটা, হ্যাঁ, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন লারাক্রুট, আচ্ছা আমরা এইভাবে না গিয়ে বেটার হচ্ছে ইজি ওয়েতে যাই। যেমন এই প্রজেক্ট রুট, এটা না আমাদের? এখানে এসে শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমাদের প্রজেক্ট রুটে আসলাম কমান্ড প্রম্পটে, তাই না? এটা আমাদের প্রজেক্ট রুট না? দিয়ে পার ডাব্লিউ দিলে দেখা যাবে এখানে কি কি ফাইল টাইল আছে। এটা মানে অপশনাল। সি জ্যাম্প এইচটিডক্স লারাক্রুট B70, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রুট। এটা কি এতক্ষণ চলে নাই? হ্যালো হ্যালো, আচ্ছা। পিএইচপি আর্টিসান, যখন লিখলাম পিএইচপি আর্টিসান, তখন একটা পিএইচপি আর্টিসানের কমান্ড লিস্ট চলে আসলো। এই যে রুট ফোল্ডারের মধ্যে আমি যখন লিখলাম পিএইচপি আর্টিসান, তখন আমার পিএইচপি আর্টিসান কমান্ডগুলো, অ্যাভেলেবেল কমান্ডসগুলো চলে আসছে। এখানে বলছে অথেন্টিকেশন করার জন্য কত বড় কোড দেখেন, মেক অথ, কি মেক অথ, অনেক বড় কোড না? মেক কোলন অথ। আচ্ছা, আমি ওই পিএইচপি আর্টিসান কথাটা লিখি নাই। পিএইচপি, এটা তো পিএইচপি আর্টিসান কমান্ড। কি কমান্ড? পিএইচপি আর্টিসান কমান্ড। এর মধ্যে আমার লিখতে হবে মেক, হ্যাঁ ভুল হয়েছে বানান, হ্যাঁ, মেক কোলন অথ। আচ্ছা, এবার একটু ঘুরে আসি। কোথা থেকে? আমাদের এটা ওয়েলকাম, এখানে দেখেন লগ ইন আর রেজিস্টার বলে দুটো ইয়ে চলে আসছে। হ্যাঁ, রেজিস্টার বাটনে চাপ দিলাম, লগ ইন বক্সও চলে আসছে, মানে সাইন আপ করার বক্সও চলে আসছে। লগ ইনে চাপ দিলাম, লগ ইনের বক্স চলে আসছে। অনেক বড় কোড করছি না? আচ্ছা, ফরগেট পাসওয়ার্ডে চাপ দিলাম, ওটাও চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? সিম্পলি একটু কনফিগার করে নিতে হবে। কেমন? ওই যে এসএমটিপির জন্য ফরগেট পাসওয়ার্ডে তো এসএমটিপি লাগবে, তারপর ডাটাবেজের ব্যাপারটা আছে। যেমন দেখেন একটা জিনিস, আমাদের এই প্রজেক্টে বলেছিলাম না, ডাটাবেজ আমরা ইয়েতে গিয়ে তৈরি করব না, আমরা কি করব? মাইগ্রেট করব। এখানে ডাটাবেজের নামটা, এই যে দুইটা টেবল, একটা হচ্ছে ইউজার টেবল আর একটা হচ্ছে পাসওয়ার্ড টেবল। এগুলা কি ফাইল আছে? এখানে মাইগ্রেট ফাইল আছে। কি ফাইল এগুলা? মাইগ্রেট ফাইল। এগুলো হচ্ছে পিএইচপি কোডের মধ্যে বলা আছে কিভাবে তৈরি করতে হবে, কি কি তৈরি করতে হবে, ক্রিয়েট টেবল, অমুক তমুক মেথড।
মানে এগুলো হচ্ছে মাইগ্রেশন ফাইল বলে, পিএইচপি ফাইল, মূলত তারা হচ্ছে পিএইচপি ফাইল। ঠিক আছে? তো আপনাদের নলেজ অনুযায়ী এই স্কিমাটা কি? এটা একটা ক্লাস, তার একটা মেথড হচ্ছে নাম কি, স্ট্যাটিক মেথড ক্রিয়েট। তো ওটার মধ্যে বলে দেওয়া হচ্ছে টেবিলের নাম কি হবে অমুক তমুক। এটা আমরা দেখলেই বুঝবো, মানে একটা দেখলে, যেহেতু দুইটা ডিফল্ট করে দিছে, বাকিগুলো আমরা তৈরি করতে পারবো, তাই না? মাইগ্রেশন ফাইল কিভাবে তৈরি করে করতে হবে ওইটার ব্যাপারে আমরা পরে আসবো, আজকের ক্লাস ওইটার না, জাস্ট আপনাদেরকে একটু কত সহজে কত বড় কোড করা যায় সেটা দেখানো। যে এখন আমাদের মাইগ্রেশন ফাইল দুইটা তৈরি করা আছে, কিন্তু আমাদের ডাটা ইয়েতে আমরা কি কোনো ডাটাবেস নাম দিছি? আমরা একটা ডাটাবেসের নাম দেই আমাদের এই প্রজেক্টের জন্য, যে আমরা নাম দিলাম লারা ক্রুড। আমরা তো টুডে টুমরো ক্রুডই করবো এখানে, তাই না? আন্ডারস্কোর ছোট হাতের দেই, লারা ক্রুড আন্ডারস্কোর বি 70, কোলেশন সময় কম। আচ্ছা, ক্রিয়েট। তারপরে এইখানে আমি কোনো টেবল তৈরি করব না, টেবল হাতে তৈরি করব না, জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করে ছেড়ে দিলাম। আর এখানে এসে ডট ইএনভি ফাইলের মধ্যে, কোথায়, এখানে না, এইখানে ডট ইএনভি বলেছিলাম না, এনভায়রনমেন্টাল ভেরিয়েবলগুলো এখানে ইনিশিয়ালাইজ করতে হয়। ডট ইএনভি একটা ফাইল, মনে আছে? এখানে ডাটাবেসের নামটা কি এবার বলে ফেলেন, আপনি জানেন, লারা ক্রুড আন্ডারস্কোর বি 70, ইউজার নেম কি হবে, ডিফল্ট রুট, পাসওয়ার্ড কি হবে, নাথিং। এই আপাতত এইটা করি, এটা করে এটা আছে। এখন আমাদের কি করতে হবে জানেন, এখানে যে মেক অথ লিখেছিলাম না, মেক অথ, এখন মাইগ্রেট করার কমান্ডটা কি, এটা যদি আপনি জানতে চান একটু ট্র্যাভার্স করেন উপরে, মাইগ্রেট, এই যে দেখেন মাইগ্রেট কমান্ডটা কি, মাইগ্রেট। তাহলে আমরা লিখে ফেলি পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেশন টেবল। এখানে বলছে দুইটা এরর দেখায়, হ্যাঁ এটা দুইটা এরর দেখায়, হচ্ছে কারণ আছে, কারণ হচ্ছে তার পাসওয়ার্ড রিসেট টেবলের মানে আমাদের যে 255 বাইটের একটা স্পেস একটা ইয়ের জন্য ওটা ওভারফ্লো করছে। এখানে টোটাল মেসেজটা দেখেন, এই মেসেজটাকে আমরা কপি করে নেই, কপি করা যাবে? মার্ক, আচ্ছা, ও মার্ক, এটা একটু ওভারফ্লো, স্ট্যাক ওভারফ্লোতে দেখেন কি অবস্থা, এটা কেন আসছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা একটু ডাটাবেস থেকে রিফ্রেশ দেই, দেখছেন দুইটা টেবিল তৈরি হয়ে গেছে, দুইটা টেবিল অটোমেটিক তৈরি হয়েছে, পাসওয়ার্ড রিসেট টেবিলটা তৈরি হতে পারে নাই এররের কারণে, ওই এররটা আমরা সলভ করে তারপর ইয়ে করবো। সুতরাং এই দুইটা টেবিলকে আপাতত আমরা কি করে দিচ্ছি, ড্রপ। দুইটা টেবিল কিন্তু মাইগ্রেশন ফাইল থেকে তৈরি হয়েছিল, সো আরেকটা টেবিল তৈরি, তৃতীয় টেবিলটা তৈরি হয় নাই, সেই কারণে আমরা এখানে গুগল করছি যে এররটা আমরা পেয়েছিলাম সেটাকে দেখার জন্য, রাইট? কি বলে এটা, মার্ক, কি ওয়াজ টু লং, এটা কি ইনসার্ট দিলে হবে না, শিফট ইনসার্ট বোধহয়, মার্ক দিয়ে না, কপি এভাবে হয়েছে। আচ্ছা, আমি শিফট ইনসার্ট নাকি কি কন্ট্রোল, রাইট ক্লিক করলে চলে যায়। আচ্ছা দেখি, না ওটা হয়েছে, আমি ওই শিফট ইনসার্ট দিছিলাম যে, ওটা দিলে হয়েছে। এই দেখেন স্ট্যাক ওভারফ্লো, লারা ক্লাসও বলে কি করতে হবে এটার জন্য, ওয়াজ টু লং ম্যাক্সিমাম কি লেগ, এটার জন্য লারাকাস্ট কি বলে, লারাকাস্ট হচ্ছে লারাভেলের নিজস্ব। আর স্ট্যাক ওভারফ্লো, এটার জন্য একটা সলিউশন দিছে, দেখেন কি লিখতে হবে, এখানে কত করে দিতে হবে, এই লাইনটা 191 করে দিলেই কাজ শেষ। ওটা 255-তে ওভারফ্লো হয়, বাই ডিফল্ট থাকে 255, ওটা 191 করলে ওভারফ্লো হয় না।
তো এটা কোথায় গিয়ে করতে হবে বলতেছে, দেখেন বলে দিছে অ্যাপ প্রোভাইডার্স, অ্যাপ সার্ভিস প্রোভাইডার ডট পিএইচপি ফাইলে গিয়ে কাজটা করতে হবে বুট মেথডের মধ্যে। সো ওইখানে গিয়ে আমরা করে ফেলি অ্যাপ প্রোভাইডার্স অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এই ফাইলে বুট মেথডের মধ্যে একটা লাইন লিখতে বলছে না? হ্যাঁ, এই লাইনটা লিখতে বলছে। আচ্ছা, এই মেথডটাকে সে চিনতেছে না। ওয়েল, এটাকে আমরা কমেন্ট আউট করে হাতে লিখবো, তাহলে আমাদের সাজেশন থেকে চলে আসবে। দেখছেন উপরে আরেকটা লাইন যোগ হয়ে গেছে না? যখন হাতে টাইপ করলাম এই লাইনটা যোগ হয়ে গেল না? এখন কিন্তু আমাদের এই লাইনটাকে সে চিনবে। এখন ওই কমেন্ট আউটটা উঠায় ফেলি, এখন আর সমস্যা হচ্ছে না। এখন এই ফাইলটাকে সে চিনতেছে, 191 করে দিছি। এখন দেখেন, এখন আমি যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ড দেই, কি বলতেছে? সবগুলা টেবিল সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা এখানে গিয়ে একটু রিফ্রেশ করি। দেখেন মাইগ্রেশন হচ্ছে মাইগ্রেশনের নিজস্ব ইন্টারনাল টেবিল, এটা আমাদের দরকার নাই। আমাদের দুইটা মাইগ্রেট ফাইল ছিল। কি ফাইল ছিল? একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিল তৈরি করার জন্য, আরেকটা ছিল ইউজার টেবিল তৈরি করার জন্য মাইগ্রেট ফাইল। আর মাইগ্রেশনকে তার ইন্টারনাল হিসাব নিকাশের জন্য সে একটা মাইগ্রেশন টেবিল তৈরি করে, ওইটা আমাদের বিষয় না। সো আমরা ভবিষ্যতে যখন কোনো মাইগ্রেট ফাইল তৈরি করব কোনো একটা টেবিল তৈরি করার জন্য, ওইটা এখানে ওই টেবিলটা মানে মাইগ্রেট ফাইল আমাদের তৈরি করলে এইভাবে টেবিলটা চলে আসবে। এখন আমাদের ইউজার টেবিলও আছে, পাসওয়ার্ড রিসেট টেবিলও আছে, দুইটাই আছে না? দেখেন এটার মধ্যে স্ট্রাকচারটা দেখেন, ইউজার টেবিলে এই স্ট্রাকচার, মাইগ্রেশন ফাইল ওখানে ডিফল্ট ছিল। আমরা চাইলে এই ফাইলটাকে ফলো করে আমরা আরো টেবিল তৈরি করার ফাইল লিখতে পারবো না? আচ্ছা, সো এখন আমরা দেখব আমাদের এটা কাজ করে কিনা। কই এটা হচ্ছে আমাদেরটা কি? লারাভেল লারাক্রুড 70.com/welcome। এই যে এখানে এখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই, রেজিস্ট্রেশন নেয় কিনা আমি দিলাম সাপোজ 123। আচ্ছা, কি বলছে? পাসওয়ার্ড কত হইতে হবে এই ভ্যালিডেশনও করা আছে, ঠিক আছে? এখানে এবার দিলাম 112233। এখন বলতেছে ওখানে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি অলরেডি লগড ইন হয়ে গেছি, বুঝছেন? আমি লগড ইন হয়ে গেছি এবং লগ আউটের বাটনও সে দিছে। এখানে আমি ড্যাশবোর্ডে কি কোড করব, ভিউ ফাইলে যা করতে চাই সেটাই করব, তাই না? তারপর লগ আউট করলে লগ আউটও হইতে দিচ্ছে, রুটে নিয়ে আসতেছে আর কি, রুটে নিয়ে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি যদি চাই, ওয়ালাইকুম আসসালাম, লগ ইনে যেতে, লগ ইনে গেলে তখন আমি এখন মনে করেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, লগ ইন তো আমরা, আচ্ছা লগ ইন করতে পারি কিনা দেখি 112233। দেখছেন লগ ইন হচ্ছে। মানে এরকম কমন ওয়েবসাইটের যত কমন কাজ আছে, পেজিনেশন 2 লাইনের কোড, পেজিনেশন অনলি 2 লাইনের কোড, সার্চ 3-4 লাইনের কোড, যেখানে আমাদের 5টা ব্লক হয়েছিল সার্চ। আচ্ছা, তারপর এখানে মনে করেন লগ আউট করলাম, এখানে মনে করেন ওয়েলকাম, এখানে আমরা ফরগেট পাসওয়ার্ড। এখন ফরগেট পাসওয়ার্ডটা আমাদের কাজ করবে না, কারণ আমরা কি এসএমটিপি সেট আপ করছি। এখানে এসএমটিপি আমাদের কোথায় আছে? খুব দ্রুত htdocs-এ যাওয়া দরকার। htdocs আমাদের অ্যাটমিক প্রজেক্ট অ্যাপোলো 7। আপনাদের ব্যাচের কোনটা এখানে? যাদেরটাতে আমার এখানে কাদের ইমেলটা নেওয়া যায়? ইমেল কাজ করে এগুলা কাজ করবে? আমি জানি না এটা কার।
আচ্ছা আমি এটা নিলাম, হ্যাঁ, এটা বাই অ্যান্ড সেল, এটা আপনাদের কারো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে ইএনভির মধ্যে আমরা কি করছি, ডট ইএনভির মধ্যে আমরা ওই যে ইয়েটা সেট আপ করে দিচ্ছি, এই যে এসএমটিপি ইউজার নেম হবে না, এসএম ইউজার নেম হবে এটা, আর পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড হবে এটা না, পাসওয়ার্ড হবে এটা। আর এটা আমরা যদি টিএলএস দেই তাহলে পোর্ট হবে 587, আর এসএসএল দিলে 400 সামথিং 65 না, ওটা জিমেইলের কনফিগারেশনে গেলে আমরা পাবো। হ্যাঁ, এই নাম্বারগুলো আমরা কোথেকে পাবো, আমাদের ইমেল ডট পিএইচপির মধ্যে আছে। ইমেল, এটা কি ইমেল ডট পিএইচপি না? এখানে দেখেন টিএলএস হলে কত, হ্যাঁ, যদি এনক্রিপশন হয় টিএলএস তাহলে পোর্ট নাম্বার হবে 587। সো এটা আমরা জিমেলের, এটা জিমেলের সেটিং, ওটার সাথে লারাভেলের কিছু না। তো ওই জিনিসগুলো দিয়ে দিলাম। এইবার দেখি আমাদের ইমেলটা যায় কিনা। আমি মনে করেন পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড রিসেট লিঙ্ক পাঠাতে বললাম, আচ্ছা আপনারা সবাই পিসি, যার যার পিসি বন্ধ করে দেন। ভিডিও অনেক লেট হয়ে গেল। মোট কথা আমার ইচ্ছা ছিল আজকে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ছেড়ে দেওয়া, বাট এটা একটু কোনো কারণে দেখিয়ে ফেললাম আর কি। আচ্ছা ওইখানে ওইটা আমরা পরে দেখবো, হ্যাঁ, ইমেলের ওইটা হবে, ওগুলা জাস্ট ওখানে ভ্যালুগুলা হয়তো পাসওয়ার্ড কেউ চেঞ্জ করে ফেলছে, এরকম হতে পারে। ভিডিও কি তাহলে আজকে একজন নিয়ে যান, খালি গ্রুপে দিয়ে দেন নাকি?